আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি তামিম ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ। তো আসলে সবসময় কি করি যে আসলে আমি বাচ্চা নিয়ে আপনাদের সামনে শুধু দেখাই কি কি সমস্যা হয়, কিন্তু আজকে আর সেটা করবো না। আজকে বলবো আসলে আমি ম্যাক্সিমাম সময় সেরিব্রাল পালসি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তো আজকে আর হলো কোনো বাচ্চা নিয়ে কথা বলবো না, আজকে সরাসরি সেরিব্রাল পালসি কেন হয়, আপনার প্রতিকার কি, ট্রিটমেন্ট কি, আসলে সেটা নিয়ে আলোচনা করবো। সেরিব্রাল পালসি, সেরিব্রাল মানে ব্রেনকে বোঝায়, আর পালসি মানে অবশ বা প্যারালাইসিস বোঝায় আর কি। বিশেষ করে যারা আমার পেজে ফিজিওথেরাপি স্টুডেন্ট আছেন তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো সেরিব্রাল বোঝায় ব্রেনকে, আর পালসি বোঝায় অবসাদ প্যারালাইসিসকে বোঝায়। তো ব্রেইনের আপনার হলো যে প্যারালাইসিস বা অবশ অংশকে স্নায়ুভিত্তিক যে সমস্যা সেটা কি আপনার হলো সেরিব্রাল পালসি বোঝায়। তো সেরিব্রাল ব্রেইনের তিনটে মেজর অংশ থাকে, সেরিব্রাল, তারপর ব্রেন স্টিম এবং সেরিবেলাম। তো সেরিব্রামের ভিতরে আপনার হলো আবার হলো কয়েকটা লোব থাকে, যেমন হলো ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব। এই লোবগুলো আমাদের হলো ব্রেইনের বিভিন্ন ইমিশন, যে আমি যে কথা বলতেছি, ঠিক আছে, এই যে আমি কথা বলতেছি, আমি যে সুগন্ধি টেস্ট পাচ্ছি, আমি যে সুগন্ধি যে এই যে স্মেল পাচ্ছি, তারপরে আমি যে খাবার গ্রহণ করতেছি তার যে স্বাদ পাচ্ছি, আমি যে কথা বলার যে সাউন্ড আমি যে কানে শুনতেছি, সবগুলো আপনার ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, এই যে সেরিব্রাম থেকে আপনার নিয়ন্ত্রণ হয়। আমরা বলি মোটর কনটেক্স, মোটর কর্টেক্স থাকে, যেটা আপনার সেন্সরি কর্টেক্স থাকে। সবকিছু আলাদা আলাদা ভাবে আমাদের ব্রেইনের বিভিন্ন অংশ থাকে। ব্রেইনের আবার কয়েকটা পার্ট থাকে, বিশেষ অংশ থাকে, যেমন আপনার হলো মিড ব্রেন, ফোর ব্রেন, হেড ব্রেন। তো এগুলো আপনার আমাদের এই কথাগুলো বলার কারণ হলো প্রত্যেকটা জিনিস আমাদের মুভমেন্টের সাথে জড়িত। এখন সেরিব্রাল পালসিতে আসলে বিষয়টা কি হয়, সেরিব্রাল পালসিতে বিষয়টা হয় যেমন হলো আপনার সেরিব্রাল পালসিটা কেন হয়, সেরিব্রাল পালসি হয় আপনার হলো যখন মা প্রেগনেন্ট অবস্থায় থাকে। প্রিনেটাল, পেরিনেটাল এবং পোস্টনেটাল, তিনটা স্টেজ মনে রাখতে হবে। প্রিনেটাল, পেরিনেটাল এবং পোস্টনেটাল। গর্ভাবস্থায়, বাচ্চা হওয়ার পূর্বে, বাচ্চা হওয়ার সময় এবং বাচ্চা হওয়ার পরবর্তী সময় যে সমস্যাগুলো, এগুলোর কারণে আসলে আপনার হলো সেরিব্রাল পালসি হয়। এখন প্রিনেটালে কি কি সমস্যা হয়ে থাকতে পারে, বাচ্চা গর্ভাবস্থায় যাদের হলো আপনার বাচ্চার মা, যার গর্ভাবস্থায় যদি আপনার হলো কোনো বিশেষ রোগে আক্রান্ত হয়, কোনো আপনার ওষুধ খায় যেটা আপনার হলো ইফেক্ট বাচ্চার উপর পড়তে পারে, বা এবং হলো যখন হলো বাচ্চা জন্মগ্রহণ করে তখন যদি আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট অক্সিজেন সাপ্লাই যদি ঘটে, ফোর্সফুল বার্থ যদি হয়, অথবা অনেকে বলে যে আমার মাথায় প্রেশার পড়া, সেটা সিজারিয়ান সেকশন হোক আর হলো নর্মাল ডেলিভারি হোক, এগুলোর কারণে আপনার হলো এটার সাথে সাথে আপনার, বা অনেক সময় বলা হয় থাকে যে বাচ্চা অনেক দেরিতে কান্না করে, বাচ্চা নীল হয়ে যায়, আপনার হলো বাচ্চা কান্না করতেছে না, আমরা বলি আপনার সিপিআর দিয়ে অনেক সময় হলো বাচ্চাকে আপনার দেখবেন বাচ্চা উল্টো করে ঝুলিয়ে তারপরে হলো আপনার শ্বাস প্রশ্বাসের চেষ্টা করে, বাচ্চা আইসিইউ নিতে হয়, অনেক দেরি করে কান্না করে। তো এইসব বিষয়গুলোর কারণে আপনার কিন্তু ব্রেইনের ড্যামেজ হয়। তো তারপরে কি হতে পারে, মেনানজাইটিস হতে পারে, এনসেফালাইটিস হতে পারে। বাচ্চা ডেভেলপিং ব্রেইনে আসলে সাধারণত সেরিব্রাল পালসিটা হয়। সেরিব্রাল পালসিটা হতে অনেকে বলে থাকে 0 থেকে 2 বছর, অনেকে আবার কিছু কিছু গবেষণায় দেখা গেছে 0 থেকে 5 বছর পর্যন্ত আপনার সেরিব্রাল পালসি হতে পারে। এখন সেরিব্রাল পালসি আমি সহজ ভাষায় যদি বলি, যে অনেক সময় জ্বর হয়, অনেক সময় এপিলেপসি মানে খিঁচুনি হয়, অনেক সময় মানে জন্মের পর পরে মারাত্মক জন্ডিস জন্ডিস হয় বাচ্চাদের। তো এইসব কারণে আপনার হলো বাচ্চাদের আপনার সেরিব্রাল পালসি হতে পারে। আর সেরিব্রাল পালসি প্রোগ্রেসিভ ডিসঅর্ডার না, মানে এটা দিন দিন বাড়তে থাকবে সেরকম কোনো কিছু বিষয় না। নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, এটা আপনার যে অবস্থায় আছে সে অবস্থায় থাকে। তো এটার কোনো আর বাড়ে না আর কি। তো কেন বাড়ে না তাও বলি, যখন আপনার সমস্যাটা হয়, যেমন আপনার আমি তো বলেই দিলাম একটু আগে, এই যে আপনার হলো সেরিব্রাম, ব্রেইনস্টিম এবং হলো সেরিব্রাম, তিনটা পার্টের ভিতরে আপনার হলো আবার বলেছি, এই যে আপনার ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব, এই যে 4টা লোব থাকে। আপনার হলো এইসব লোব থেকে আমাদের যে মুভমেন্ট, অনুভূতি, আপনার হলো কথা বলার যে
বিষয়গুলো, এগুলো সবকিছু নিয়ন্ত্রণ। এখন তো যখন আপনার সমস্যাগুলো হয়, যখন আপনার হলো এই যে বাচ্চা বিভিন্ন আপনার মেনাজাইটিস বললাম যে ইনফেকশিয়াস ডিজিজ যদি আক্রান্ত হয়, অথবা গর্ভাবস্থায় মা যদি আক্রান্ত হয়, অথবা যদি ডেলিভারির সময় যদি ফোর্সফুলি ডেলিভারি হয়, এগুলো সব কিন্তু সবকিছু কিন্তু কারণ। শুধু যে ডেলিভারির সময় যে বাচ্চা আপনার কান্না কম করলে যে সেরিব্রাল পালসি হতে পারে সেটা কিন্তু না। কিন্তু জন্মগ্রহণের পরেও 2 থেকে 5 বছর সেখানে তখন কিন্তু হতে পারে। মূলত কথা হলো ব্রেইনিং ডেভেলপিং ব্রেইনে সেরিব্রাল পালসিটা হয়ে থাকে। তো এখন যে এখন আমি যে বললাম যে নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, এর কারণ কি? কারণ হলো আপনার যে লোক মানে যে অংশটা আপনার আক্রান্ত হয় সেই অংশ আসলে কি নিয়ন্ত্রণ করে? সে মোটর ফাংশন নিয়ন্ত্রণ করে, নাকি আপনার গ্রোস মোটর নিয়ন্ত্রণ করে, নাকি ফাইন মোটর নিয়ন্ত্রণ করে, আসলে কি নিয়ন্ত্রণ করে? সেটা হলো বিষয় আর কি। ওরাল মোটর নিয়ন্ত্রণ করে না, মানে আমার ব্যাপারটা হলো কোন অংশে তার ফ্রন্টাল লোবে হলো, নাকি প্যারাইটাল লোবে হলো, নাকি অক্সিপিটাল লোবে হলো, না টেম্পোরাল লোবে হলো, কোন লোবে তার আক্রান্ত হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনার যে তার কি ধরনের সমস্যাটা হবে। এখন সাধারণত সিপি আপনার হলো 4 ধরনের আমরা বলে থাকি, অ্যাটাক্সিক সিপি বলে থাকি। সব থেকে বেশি যে কমন সিপি সেটা হলো আপনার টাইট হয়ে যাওয়া, মানে শক্ত হয়ে যাওয়া, স্পাস্টিক সিপি। তো ম্যাক্সিমাম বাচ্চা আমার কাছে যখন আসে তখন একটা সমস্যায় দেখি স্পাস্টিসিটি ডেভেলপ করা পেশেন্ট। সে আসলে অনেক সময় বসতে পারে না, অনেক সময় দাঁড়াতে পারে না, তারপরে পা হলো আপনার শক্ত হয়ে থাকে, হাত শক্ত হয়ে থাকে, হাত পা এভাবে হয়ে থাকে। তো এই যে অ্যাবনর্মাল মুভমেন্ট গুলো অ্যাটাক্সিক সিপি হয়ে থাকে, স্পাস্টিক সিপি হয়ে থাকে, অ্যাথায়েড সিপি হয়ে থাকে, ঠিক আছে, তারপরে মিক্স সিপি, যাই হোক 4 ধরনের সিপি আপনার হয়ে থাকে সাধারণত। এখন এটা থেকে আসলে মুক্তি পাওয়ার উপায়টা কি? সহজ ভাষা, মুক্তি পাওয়ার উপায় কি? যখন সেরিব্রাল পালস হয়ে যাবে, এটা লাইফ থ্রেটিং কোনো ডিজিজ না। এটা যে সম্পূর্ণভাবে আপনার চিকিৎসা না নিলে যে ভালো হয় সেটাও না, এটা চিকিৎসা নিতে হবে। এখানে মাল্টি ডিসিপ্লিনারি টাস্ক থাকে, যেমন হলো ফিজিওথেরাপিউটিক টাস্ক থাকে, একজন ফিজিওথেরাপিস্টের এখানে গুরুত্ব সব থেকে বেশি। আফটার দ্যাট এখানে অকুপেশনাল থেরাপি কাজ আছে। অনেক বাচ্চা আপনার স্পিচ কথা বলতে পারে না, তখন আপনার স্পিচ ফিজিওথেরাপিস্ট লাগে, স্পিচ থেরাপিস্ট লাগে। তো অনেক সময় কি হয়, সব থেকে যে বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে থাকে, সাথে সাথে আপনার হলো চাইল্ড স্পেশালিস্ট দেখা দাও, ঠিক আছে। আফটার দ্যাট আপনার একজন ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অকুপেশনাল থেরাপিস্ট রাখে, স্পিচ থেরাপিস্ট রাখে। যখন যে অনুযায়ী সমস্যাটা হবে সেই অনুযায়ী আপনার চিকিৎসা নিতে হবে। এখন আরেকটা বলতে পারেন, এখানে কিন্তু অনেক সময় যে টিএ অ্যাকিলিস টেন্ডন টাইট থাকে, অনেক সময় কি করে আপনার অর্থোপেডিক সার্জনরা আপনার অ্যাকিলিস টেন্ডন এখানে আপনার অপারেশন করে, এটা অনেকের অনেক টাইট থাকে। তো এটা আপনার হলো আপনার সফট করে নরম করার জন্য চেষ্টা করে, যাতে করে এই টাইটনেসটা থাকে না। এটা একটা প্রসিডিওর আর কি, অনেক সময় করে থাকে। অনেক সময় আপনার হলো উন্নত দেশগুলোতে আপনার হলো আরো চিকিৎসা আছে যেগুলো আমাদের ফিজিওথেরাপির কাজ না। তো মূল কথা হলো বাবা মার সচেতনতা। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, যে কজগুলোর ভিতরে অন্যতম একটা কজ হলো আপনার নিকট আত্মীয়ের ভিতরে বিবাহ বসা আর কি। নিকট আত্মীয়ের ভিতরে বিবাহ বসতে দেখা গেছে অনেক সময় এই সেরিব্রাল পালসি হতে পারে আর কি। যাই হোক, তো এখন প্রতিরোধের আসলে কোনো বিষয় না, এটা হলো আপনার গার্ডিয়ানকে সচেতন করতে হবে। বাবা মা এই যে সমস্যা দেখা দিলে সাথে সাথে আপনার হলো কিভাবে বুঝবেন আসলে আপনার বাচ্চার সিপি আক্রান্ত হতেছে? তার মানে 3 মাস সময়, 3 মাস বয়সে যখন হবে তখন নেক কন্ট্রোল, মানে ঘাড়ের মানে ঘাড় শক্ত করতে হয় 3 মাস বয়সে। তো অনেক বাচ্চা দেখবেন যে আমাদের কাছে আসে ঘাড়ে পড়ে যায়, তার পিছনে পড়ে যায়, তার সাইডে পড়ে যায়। নেক কন্ট্রোল 3 মাসে হয়। এইটা একদম ভালোভাবে মনে রাখতে হবে, যখন 3 মাসে আপনার বাচ্চার নেক কন্ট্রোল হবে না, ঘাড়ে যদি পড়ে যায় এভাবে, পিছনে পড়ে যায়, পাশে পড়ে যায়, তাহলে বুঝতে হবে কোনো অ্যাবনর্মালিটি ডেভেলপ করতেছে। প্রথম কজ একদম কিভাবে বুঝবেন। সেকেন্ড কথা হলো 6 মাস বয়সে আপনার বাচ্চার আপনার বসার কথা। 6 মাস বয়সের ভিতরে যদি বাচ্চা না বসে, ডিলে করে, তাহলে বুঝতে হবে কোনো অ্যাবনর্মালিটি তৈরি হচ্ছে। 1 থেকে 18 মাস, মানে 1 বছর থেকে 18 মাস বয়সে বাচ্চা হাঁটা দরকার। এই বয়সের ভিতরে যদি না হাঁটে তাহলে বুঝতে হবে কোনো অ্যাবনর্মালিটি আপনার ডেভেলপ করতেছে। তো তারপরে আপনার 1 বছর পরে আপনার বাচ্চার 2-একটা শব্দ বলা দরকার, মা, বাবা, ঠিক আছে। 18 মাস থেকে 2 বছরের ভিতরে স্পষ্টভাবে বলা দরকার।
মা বাবা। তো এই দুই একটা ছোট ছোট ওয়ার্ড যদি যখন না বলতে পারবে তখন বুঝে নিতে হবে দেশে নর্মালিটি তৈরি হচ্ছে, সেরিব্রাল পালসি হতে পারে। আচ্ছা, সেরিব্রাল পালসি আসলে আইডেন্টিফাই করার জন্য ফিজিক্যাল এক্সামিনেশন ব্যতীত আসলে তেমন কোনো টেস্ট নেই। অনেক সময় আমাদের বিভিন্ন ডাক্তাররা এমআরআই, সিটি স্ক্যান এগুলো করে থাকেন, কিন্তু সেরিব্রাল পালসির ক্ষেত্রে আপনার হলো ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, হিস্টোরি টেকিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হিস্টোরিটা যদি আপনি সুন্দরভাবে কালেক্ট করতে পারেন তাহলে সেরিব্রাল পালসি হয়েছে কিনা সেটা আপনার আইডেন্টিফাই করা যাবে। তাহলে আমি আবার বলি, তিনটে জিনিস আপনার হিস্টোরি নেবেন, প্রিনেটাল, পেরিনেটাল এবং পোস্টনেটাল। এই তিনটে জিনিস যদি আপনারা মোটামুটি আপনার হিস্টোরি নিতে পারেন তাহলে বোঝা যাবে যে আসলে বাচ্চা সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়েছে কিনা। তো আর সাইনের ভিতরে বললাম 3 মাস বয়সে ঘাড় সোজা করবে, 6 মাস বয়সে বসবে, 1 বছর থেকে 18 মাসের ভিতরে, 1 থেকে 1.5 বছরের ভিতরে বাচ্চা হলো আপনার হলো হাঁটার চেষ্টা করবে, এবং হলো 2 বছরের ভিতরে বাচ্চা কথা বলবে। তো এগুলোর ভিতরে যদি ডিলে হয়, তার যদি মুভমেন্ট যদি অপর্যাপ্ত হয়, বাচ্চা যদি এগুলো যদি করতে না পারে, তাহলে অতি দ্রুত একজন সাইড স্পেশালিস্টের সাথে দেখা করবে এবং তারপরে তাদের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করবে। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। তো অনেকেই ভেবে থাকেন যে আমি একই ধরনের কথা বলি প্রতিদিন, আমি কি আসলে বিস্তারিত বলতে পারি না? হ্যাঁ, আসলে আমার উদ্দেশ্যটা হলো দুইটা। সেটা হলো সহজ ভাষায় কন্ডিশনগুলোকে আপনার ডিফাইন করা। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র ফিজিওথেরাপি স্টুডেন্ট এবং প্যারেন্টসদের জন্য আপনার ডেডিকেশন করা। সকলে ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলকে দেখতে পারে, সকলকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।